প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 21 এপ্রিল 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস প্রেরণা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দৈনিক হিমছড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক এবং দৈনিক ইনকালাবের কক্সবাজারের জেলা প্রধান স্টাফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক জনাব শামসুল হক শারেক। জনাব শামসুল হক শারেক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এই স্টুডিওতে আমাকে আমন্ত্রণ। আজকে আমাদের হাতে 14টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমি শিরোনামগুলো দেখে নিই। দৈনিক হিমছড়ি, 6 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস, মাদক ব্যবসায়ী দলীয় হলেও ছাড় নয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 6 জওয়ানকে চট্টগ্রাম রেফার, ইয়াবা বিস্ফোরণে বিজিবি 11 সদস্য অগ্নিদগ্ধ। ছিনতাইকারীদের লিডার রকিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত। স্লুইস গেট দিয়ে লবণাক্ত পানি প্রবেশ, চকরিয়ার 50,000 একর জমির চাষাবাদ অনিশ্চিত। সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা, রামতে পুলিশ ডাকাত বন্দুকযুদ্ধ, ক্রস ফায়ারে 1 ডাকাতের মৃত্যু ও 4 পুলিশ আহত। দৈনিক ইনানি, কক্সবাজারস্থ 17 বিজিবির মাদকদ্রব্য ধ্বংসানুষ্ঠানে বিস্ফোরণ, 11 বিজিবি সদস্য অগ্নিদগ্ধ, অল্পের জন্য রক্ষা পেলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ছাত্রলীগের প্রতিপক্ষ ছাত্রলীগ। পেকোয়ায় 2 গ্রামবাসীর ফের সংঘর্ষ, 50 রাউন্ড গুলি বিনিময়। দৈনিক আপন কণ্ঠ, মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মাদকদ্রব্য ধ্বংসকালে বিস্ফোরণে 11 বিজিবি সদস্য সহ আহত 13। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি উত্থাপন করেছেন স্থানীয় সাংসদ সাইমন সরোয়ার কমল। দৈনিক আজকের দেশ বিদেশ, অল্পের জন্য রক্ষা পেলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মাদকদ্রব্য ধ্বংসকালে বিস্ফোরণে 11 বিজিবি সদস্য আহত। শাহপরের দ্বীপ থেকে এবার নতুন কৌশলে মালয়েশিয়ায় মানব পাচার। ইয়াবা ব্যবসায়ী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না। আনন্দের অনুষ্ঠান যেন বিষাদে পরিণত হলো, কক্সবাজারে ইয়াবা চল্লিতে কেন বিস্ফোরণ। দৈনিক কক্সবাজার, বৃষ্টির আভাস নেই, বিজিবির মাদক ধ্বংস অনুষ্ঠানে বিস্ফোরণ, আহত 11। কক্সবাজারের পৃথক অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ইয়াবা গডফাদাররা রেহাই পাবে না। হজের সময় রোহিঙ্গা পাচার বন্ধে কঠোর হওয়ার সুপারিশ। রামন একংছড়ি সড়কে পুলিশ ডাকাত বন্দুকযুদ্ধ, ডাকাত নিহত, এএসআই সহ 5 পুলিশ সদস্য আহত। আচ্ছা জনাব শারেক, আমরা তো দেখতে পাচ্ছি আজকে প্রায় সকল পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে, আমরা বেশ কয়েকদিন ধরে এই শিরোনামটা আসছে পত্র পত্রিকায়, বিশেষ করে ইয়াবা সংক্রান্ত এই কিছু ধরা পড়ছে, কিছু পাচার হচ্ছে, এই ধরনের সংবাদগুলো আমরা প্রায় প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। গতকালকে একটা পত্রিকায় শিরোনামও করেছে, আনন্দের কর্মকাণ্ডটা বিষাদে পরিণত হয়েছে। বিজিবি সদর দপ্তরে ধ্বংস করতে গিয়ে 11 জন বিজিবি সদস্য আহত হয়েছেন, অনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, তার মধ্যে 6 জনকে। আমাদের স্থানীয় বিশেষ করে কক্সবাজার আমো সংসদের এলাকার সংসদ সদস্য জনাব সাইমন সরোয়ার কমলও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনি জানেন কয়েকদিন ধরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের কক্সবাজার সফর করছেন, তিনি টেকনাফও গিয়েছেন, কক্সবাজারও আছেন। তার প্রতি কিছু দাবিনামা, বিশেষ করে এই ইয়াবা সংক্রান্ত, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দাবি দেওয়া পেশ করেছেন। এই সার্বিক বিষয়, এই যে ইয়াবা পাচার, মাদক দ্রব্যের এই যে মানে রমরমা অবস্থা, আমাদের প্রজন্মের প্রতি এই যে করাল গ্রাস আমাদেরকে ঘিরে ধরেছে, এই সার্বিক বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? আচ্ছা, আসলে আমি আজকের এই দিনটা যে প্রেক্ষাপটটা বলছেন, এই প্রেক্ষাপটে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের সফরটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। কারণ এই একটা রাষ্ট্রকে যেভাবে একটা মাদক পাচারকারী চক্র এক পেশে কাজ করে ফেলতেছিল, গোটা সমাজটাকে যেন এক পাশে নিয়ে যাচ্ছে, নৈতিকতার দিক থেকে, আপনার সামাজিক ভারসাম্যের দিক থেকে ভারসাম্যহীন করে ফেলতেছিল, মূল্যবোধের দিক থেকে। এই অবস্থায় সরকার যে মাদকের বিরুদ্ধে যে অভিযানটা শুরু করেছে, ইতিপূর্বে আপনি জানেন যে আমরা জানি পুলিশ, র্যাব, যৌথ বাহিনী একজন মাদক পাচারকারী সদস্য গডফাদারকে ক্রস
ক্রসফায়ার দিচ্ছে Crossfire। এবং ইতিমধ্যে টেকনাফে আরো দুজনকে কি করা হয়েছে, এভাবেই শাস্তি দেওয়া হয়েছে আমরা জানি। এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে র্যাবের বিভিন্ন প্রস্তাব সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও বা বিতর্ক থাকলেও এই ক্ষেত্রে সবাই একমত, সবাই একমত এক্ষেত্রে হয়। সবাই একমত এই- এবং এই- পত্রপত্রিকায় আমরা লিখেছি এবং অনেকে মতামত দিয়েছেন, আমাদেরকে বলেছেন যে ক্রসফায়ার ওপেন, এদেরকে ক্রসফায়ার দেওয়া দরকার। যেভাবে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে সমাজে, মাদক পাচারকারী যে বা হোক বা যারাই হোক, যে দলেরই হোক, তাহলে এটা একটা খুবই দুঃখজনক এবং আমাদের জন্য উদ্বেগজনক বিষয় যে কক্সবাজার এবং সীমান্ত এলাকার টেকনাফ থেকে শুরু করে বিশেষ করে এই অঞ্চলের, দেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত মাদকের কারণে যে ভয়াল অবস্থা সৃষ্টি হয়েছে, এটাতে সকল অভিভাবকরা উদ্বিগ্ন না হয়ে পারে না। তো এর বিরুদ্ধে সরকারের অভিযানটা এবং বিজেপিকে নিয়ে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় 2-3 দিন ধরে কক্সবাজার সফর করে মোটিভেশন করেছেন, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং জনগণের সাধুবাদ জানাচ্ছি। খুব জোরালো কণ্ঠে হ্যাঁ, জোরালো কণ্ঠে হ্যাঁ উনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তো তাছাড়া এটা ঠিক যে মাদক ব্যবসায়ীরা কক্সবাজার টেকনাফে তো আর থাকেন না, গডফাদার যারা, তারা বড় বড় হোটেল ঢাকা চট্টগ্রামের থেকেই ওখান থেকেই নিয়ন্ত্রণ করছেন। তো আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের যে আন্তরিকতা, সফর এবং সেই বাহিনী, ওনার বাহিনী বা বিজিবি পুলিশকে যদি অ্যাক্টিভ করে কাজে লাগাতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনীকে, সেটাই আমাদের জন্য তাহলে এই মাদক পাচারকারীরা দমে যেতে বাধ্য হবে। সেটাই আমাদের- তবে ওই প্রসঙ্গে একটা আসতেছে যে কালকে বিজিবি সদর দপ্তরে যে ঘটনাটা ঘটলো, এটা আসলে খুবই দুঃখজনক। কারণ যেখানে যে অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত উপস্থিত হয়েছে। এবং পর্যন্ত কাছে কাছে বড় বিজিবির মহাপরিচালক যেখানে উপস্থিত, সেখানে এই ধরনের অসতর্কতামূলক হবে এটা মানে সাংবাদিকদের কাছে কথা বলেই জানতে পারা জানা গেছে যে বিজিবির 17 এই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান সাহেব স্বীকার করেছেন যেটা অসতর্কতা বশত হয়েছে ঘটনাটা। তাহলে এটা এখান থেকে জনগণের প্রশ্ন, তাহলে বিজিবির মান, বিজিবির যোগ্যতা, দক্ষতা তাহলে প্রশ্নবোধক হয়ে গেল, একটা প্রশ্নবোধক হয়েছে। প্রশ্নবোধক হয়ে গেল। যদিও বা তারা অনেক ত্যাগ স্বীকার করছে, ত্যাগ স্বীকার অনেক করেছে। কার্যক্রম করছে, ওদের অনেক উদ্যোগী ভূমিকা নিচ্ছে। তারপরে এই বিষয়গুলো আরো একটু নজরদারি করলে বোধহয় হ্যাঁ, নজরদারি করা যেতে স্বয়ং যেখানে স্বরাষ্ট্রপতি উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রপতি আছেন। বিজেপি মহাপরিচালক উপস্থিত ছিলেন, এই বিষয়টা অতি উৎসাহের কারণে বোধহয় সতর্কতা, বেশি সতর্কতার কারণে বোধহয় এটা আরো অসতর্কতা বহিঃপ্রকাশ করে গেছে। হয়তো তাই হয়েছে। এটাই হতে পারে। দৈনিক বাকখালী, হজের নামে সৌদি আরবে রোহিঙ্গা পাচার করা হলে কঠোর ব্যবস্থা। যত প্রভাবশালী হোক না কেন মাদক ব্যবসায়ীদের ধরা হবে, বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দোষীদের স্বাস্থ্য পরীক্ষা পুরুষ চিকিৎসক দিয়া করানো যাবে না, বলেছে হাইকোর্ট। কক্সবাজারের মুক্তিযোদ্ধাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে, মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মাহমুদ। দৈনিক আজকের কক্সবাজার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মাদক ধ্বংসানুষ্ঠানে ইয়াবা বিস্ফোরণ। চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছে না কক্সবাজার, গরমে অস্থির পর্যটন নগরী। নতুন করে মাছ ধরা ট্রলারের লাইসেন্স নয়। রামুতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, পুলিশ কর্মকর্তা সহ আহত 3। ইসলামাবাদে ডাকাত আটক, মালামাল ও বন্দুক উদ্ধার। দৈনিক রূপশিখা, কক্সবাজারে গত 3 বছরে সবচেয়ে বেশি গরম পড়ছে গতকাল। কক্সবাজারে দৈনিক বিদ্যুতের চাহিদা 54, মিলছে মাত্র 22 মেগাওয়াট। মাদক দ্রব্য ধ্বংস করতে 11 জন বিজিবি সদস্য অগ্নিদগ্ধ। পেকুয়ায় হাত কেটে সন্ত্রাসীদের উল্লাস, অস্ত্রসহ আটক 1। দুলহাজারায় সন্ত্রাসীদের হামলায় 1 মহিলা গুরুতর আহত। উকিয়া সাব রেজিস্ট্রার অফিসে চলছে ঘুষ বাণিজ্য। আমাদের কক্সবাজার, ঝুঁকির মুখে যুবক ও ছাত্রছাত্রীরা, জেলা জুড়ে যৌন সিরাপের ছড়াছড়ি। আহত বিজিবির 11 সদস্য ঝুঁকিমুক্ত। কোনাখালীতে জমি দখলকে কেন্দ্র করে হামলায় আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক। রামুতে বাল্য বিয়ের ঘটনায় আটক 4। 37 কেজি গাঁজা সহ আটক 3। দৈনিক দৈনন্দিন, ইয়াবা পোড়ানোর সময় বিস্ফোরণ, 11 বিজিবি জওয়ান দগ্ধ। ইয়াবা পাচারকারী গডফাদাররা আতঙ্কে। রাজাখালীতে ব্যাপক সংঘর্ষে আহত 7, অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে পুলিশের সুপারিশ। আচ্ছা, আমরা প্রায় প্রত্যেকটা পত্রিকায় কোনো না কোনো আইন শৃঙ্খলা সংক্রান্ত সংবাদ আমরা দেখতে পাচ্ছি। অবনতির কথা বিভিন্ন এলাকার কথা বলেছে, রাজাখালীতে বলেছে, পেকুয়াতে বলেছে, চকরিয়ায় বলেছে, কোনাখালীতে বলেছে, রামুতে বলেছে। বিভিন্ন পত্রিকা বিভিন্ন এলাকার সংবাদ এখানে দেখা যাচ্ছে। সার্বিকভাবে দেখা যাচ্ছে পুরো জেলার মধ্যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ধরনের নাজুক অবস্থায় বিরাজ করছে। আপনি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন?
আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা তো তুলনামূলক বলা যাবে। তো সবসময় তো কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই ছিল। সেটাই। আমরা দেখেছি একেবারে সবসময় বলতে গেলে অনেক দিন ধরে এখানে পলিটিক্যাল ক্রাইম বলতে গেলে অন্য জায়গার থেকে কম। এখানে যেগুলো হয়েছে ওই তো ওই চুরি চামারি হয়েছে, কিছু চোরকাটা ডাকাতি হয়েছে, জমি দখল ভূমিদস্যুতা হয়েছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ভিন্ন স্টাইলের করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি ঘটানোর জন্য মনে হচ্ছে একটা কৌশলে সুকৌশলে কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে। সেটা আমাদের আইন শৃঙ্খলা বা নষ্টকারী চক্র পরিকল্পিতভাবে হতে পারে। এই বিষয়টা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্কতার সাথে এটা হ্যান্ডেলিং করা দরকার, বিবেচনা করা দরকার। তো আশা করি ওনারা বুঝতে পেরেছেন ইদানিং যে প্রতিরোধ শুরু হয়েছে, যে পুলিশ অ্যাকশনে যাচ্ছে, যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যাচ্ছে, তারপর আপনার ডাকাতের বিরুদ্ধে যাচ্ছে। যেমন কালকে ওর আমুতে যে ঘটনাটা ঘটলো সেটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। আর ডাকাতের সাথে সামনাসামনি গোলাগুলি ওদের খুব কম হয়েছে। কালকে সামনাসামনি গোলাগুলি হয়েছে, মুখোমুখি। এই অবস্থায় একজন ডাকাত মারাও গেছে এবং একজন পুলিশ সদস্য আহত হয়েছে। আমরা তার সাহসিকতার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং তার জন্য সমবেদনা জানাচ্ছি। তো আমি বলবো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী চাইলে পারে। তো এখানে আরেকটা জিনিস অবশ্য আমাদের প্রায় সময় আলোচনা হয়, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জনবল যে স্বল্পতার একটা বিষয়টা প্রায় সময় তাদের তরফ থেকেও আসে, মানে জনগণের তরফ থেকেও আসে। এই ব্যাপারে আপনার হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। এটা অবশ্যই ঠিক যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানা যায় যে বিভিন্ন কারণে ওনারা অভিযানে যেতে পারেন না, তারপর সন্ত্রাসীদের ধরতে পারেন না। তো এসব বিষয়গুলো প্রয়োজনীয় উপাদান নাই, প্রয়োজনীয় সাপোর্ট অ্যাসিস্ট্যান্স নাই, জনবল নাই। এইগুলো আসলে সরকারকে বিবেচনা করা দরকার। অনেক সময় তাদের গাড়ির দরকার হয়, গাড়ি পাওয়া যায় না, রিকুইজিশন করে নিয়ে যেতে হয়। এতে জনগণও কিছুটা ক্ষিপ্ত হয়। এটা আসলে সরকারকে বিবেচনা করা দরকার। তো খুব ভালো লাগতেছে যে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতি কক্সবাজার আইন শৃঙ্খলা বাহিনী মনে হয় এটাকে একটু ভিন্নভাবে নিয়েছেন, একটু চাঙ্গা ভাব তাদের মধ্যে এসেছেন। আমরা আশা করি আগামীতে আরো বেশি কঠোর হবেন, সুফল আমরা পাবো ইনশাআল্লাহ। আপনি জানেন এই গত কয়েকদিন ধরে কক্সবাজারে, পুরো দেশে অবশ্য এটা দেশের জাতীয় বিষয়, আমাদের কক্সবাজার গরমের খুব মানে অনেকটা জনগণের তাপদগ্ধ হয়ে আছে বলা হচ্ছে। আজকেও বোধহয় 37-38 সেলসিয়াস, 38.0 বলা হয়েছে সামথিং এখন সেলসিয়াস। পাশাপাশি বিদ্যুতেরও লোডশেডিং কিন্তু ইদানিং বেড়ে গেছে। কয়েকদিন ধরে লোডশেডিং এর বৃদ্ধি পাচ্ছে, চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। একটা পত্রিকায় শিরোনামও করেছে 52 মেগাওয়াট দরকার, সেখানে 22 মেগাওয়াট পাওয়া যাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? আমি মনে করছি আমরা যা পাচ্ছি সেটাতেই আমাদের কাভার হতো, কিন্তু চুরি হচ্ছে বেশি প্রচন্ডভাবে। এটা প্রচুরভাবে বিদ্যুৎ চুরি হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এটা একটা ভালো শুভ লক্ষণ যে আমাদের বিদ্যুৎ বিতরণ বিভাগ সম্প্রতি সেই বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং বেশ কিছু লাইন কাটা হয়েছে। যেমন গতকালকে আজকে একটু বিদ্যুৎ বেশি পাওয়া গেছে, দেখা গেছে, হয়তো ওই সফলটা আমরা পাচ্ছি। ক্রমান্বয়ে এটা যদি আরো তারা প্রশাসনিক পদক্ষেপ যদি আরো জোরালো করে, তাহলে স্বাভাবিকভাবে জনগণ অন্তত যা পাচ্ছে তাও কিছুটা হলেও সমবিতরণের মাধ্যমে আমরা উপকৃত হতাম। যেমন যে হারে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, তো বিদ্যুৎ বিতরণ বিভাগ যদি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায়, সে যেই হোক চেহারা না দেখে যদি অ্যাকশনে যায়, তাহলে ওই জায়গায় বিদ্যুৎ বন্ধ থাকলো, তো অন্তত অন্য যারা বিল যাদের রেগুলার আছে তারা তো সুফলটা পাচ্ছে। দৈনিক সমুদ্র কণ্ঠ, বিজিবির 11 সদস্য আহত। এই বিষয়ে এই সংবাদটা প্রায় সকল পত্রিকায় সংবাদ আসছে। আমরা অন্য সংবাদে যাই। নতুন করে মাছ ধরা ট্রলারের লাইসেন্স নয়, রামুতে পুলিশ ডাকাত বন্দুক যুদ্ধ। উদয় সাব্বিরকে সাগরে রেখেই অভিযান শেষ। কুতুবদিয়ায় যৌতুকের দাবিতে পাষণ্ড স্বামীর নির্যাতন, বন্দী দশা থেকে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি। মাদক দ্রব্য ধ্বংস করতে গিয়ে 13 বেজে আছে। রামু পুলিশ ডাকাত গোলাগুলি। বঙ্গবন্ধুর খনি রাশেদ চৌধুরীর সম্পত্তি গ্রুপের নির্দেশ। পেকো আইন শৃঙ্খলার চরম অবনতি। দৈনিক সৈকত, ইয়াবা বিস্ফোরণ। আচ্ছা, দর্শিতার স্বাস্থ্য পরীক্ষায় পুরুষের হাত নেই। এক ব্যক্তির, খালেদা জিয়া বলেছেন, এক ব্যক্তির বর্বর দুঃশাসনে পিষ্ট মানুষ। দৈনিক কক্সবাজার বার্তা, ক্রেতাহীন বইমেলা। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত। শহরে ভ্রাম্যমাণ আদালতের 1.5 লক্ষ টাকা জরিমানা আদায়।
লিঙ্ক রোডে 37 কেজি গাঁজা সহ আটক 3। মহেশখালীতে স্কুল মাদ্রাসাগামী ছাত্রীরা যৌন হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। আচ্ছা, আমরা এই এই বিষয়টা বেশ কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি। মধ্যখানে এই জিনিসটা বন্ধ হয়ে গেছিল, ইফটিজিং এর যে বিষয়টা, স্কুলের কর্মী ছাত্রছাত্রীদের প্রতি কিছু বখাটে হয়রানি করছে ইফটিজিং। এই বিষয়টাকে আপনি, এই যে এটা তো একটা এক ধরনের সামাজিক ব্যাধি, এতে অভিভাবকদের কি দায়িত্ব, শিক্ষা প্রতিষ্ঠানের কি দায়িত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসনের কি দায়িত্ব থাকে? আসলে এটা একটা নৈতিক অধঃপতন, সোজা কথা। পরিবার থেকে যদি একটা সন্তানকে কন্ট্রোল করা না হয়, নিয়ন্ত্রণ করা না হয়, তাকে আদব ভদ্রতা, আদব কায়দা, নম্রতা, ভদ্রতা, জেন্টালিটি এবং ধর্মীয় অনুভূতি, মূল্যবোধটা তার কাছে যদি দেয়া না হয়, সে শিখবে কোথায়? যে যে ধর্মের হোক না, সে যে ধর্মেরই প্রত্যেক হোক, ধর্মই তো ভালো সে কথাই তার শিখিয়েছে। ধর্মের উপদেশগুলো যদি সে মেনে চলতে পারে এবং পরিবার থেকে প্রাথমিকভাবে শিক্ষা পায় সে, তাহলে পথে সে বের হলে একজন গুরুজনকে সম্মান করবে, একজন ছাত্রীকে দেখলে সে তার বোনের মতো করে তাকে স্নেহ করবে এবং তার অবৈধ আচরণটা সে করবে না। কিন্তু এটা আমাদের পরিবার থেকে পাওয়া যাচ্ছে না। আর আমাদের অধিকাংশ পরিবার তার ছেলে মেয়েরা সন্ধ্যার পরে কোথায় যায় সেই হিসাবটা নেয় কিনা সন্দেহ আছে। সেটাই। হ্যাঁ, এটা কি অভিভাবকদের এই না নেওয়ার পেছনে কি অভিভাবকদের শিক্ষার হার কম হওয়ার বিষয়টা কি মনে করেন, নাকি সচেতন শিক্ষিত পরিবারও এই ধরনের ঘটনা ঘটছে? আপনার কি এটা এটা ধারণা? এটা সচরাচর দুইটাতেই হচ্ছে। অশিক্ষিত পরিবারে হচ্ছে, শিক্ষিত পরিবারে আরো বেশি হচ্ছে। শিক্ষিত পরিবারে স্মার্টগিরি করতে গিয়ে অনেকে বাইরে সময় কাটায়, ওই সময় ছেলেরা নষ্ট হয়ে যায়, মা বাবা আর বেশি কাছে রাখে না। এখন অশিক্ষিত পরিবার তো এটা বুঝতেই পারে না কোথায় যে নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো এটার জন্য আমরা একটা পরামর্শ রেখেছিলাম যে সেটা আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিরা যৌথভাবে ওয়ার্ডে ওয়ার্ডে অথবা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় একটা কমন একটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম করতে পারে যে আসুন। অতীতে কক্সবাজারের একজন পুলিশ সুপার সে কাজটা করতেছিলেন, উনি হচ্ছেন বনজ কুমার মজুমদার, পুলিশ সুপার। তিনি ওয়ার্ডে ওয়ার্ডে অনেক ভালো কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এটা করতেন। তিনি বলছেন যে আপনাদের হিসাব নিতে হবে, সবাইকে ডাকতেন, আপনারা হিসাব নিকেশ করেন আমার ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, একটু খোঁজখবর রাখেন। তা এখনো আমরা মনে করি সেই উদ্যোগটা আমরা যদি নেই, এটা ভালো। জনপ্রতিনিধিরা পারেন, আপনার প্রশাসন থেকে পারা যায়, তারপর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটু ইনিশিয়েটিভ নিলেই হয়। এই প্রোগ্রামগুলো এই প্রোগ্রামগুলো করতে অভিভাবকদেরকে সচেতন করতে হবে। সচেতন করা। তাহলে জিনিসটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, মসজিদ ভিত্তিক আছে, হ্যাঁ হ্যাঁ, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক আছে, এটা শিক্ষা প্রতিষ্ঠানের সেম এই প্রোগ্রামটা চালু রাখা যেতে পারে। সেটা সেটা করতে হবে। তাহলে এই 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 সমস্যাগুলো কমে যেতে পারে। আচ্ছা, আমরা ওই এখন ওই এর যে বিষয়টা, ওই বিভিন্ন জায়গায় ওই আমাদের চক্রেতে পানির অভাবে ইয়ে হবে না বলে একটা পত্রিকায় আসছে, লবণাক্ত পানির কারণে। এই বিষয়টাকে যদি পরিবেশের এই বিষয়টা আসলে এখানে এখানে দুইটা বিষয় আছে। যেমন আপনার এখানে আছে একটা বেড়িবাঁধের বিষয় আছে, স্লুইস গেটের বিষয় আছে। বেড়িবাঁধ স্লুইস গেট কন্ট্রোল করে আমাদের আরেকটা ডিপার্টমেন্ট, সরাসরি এটা জেলা প্রশাসন থেকে না, এটা হলো আপনার পানি উন্নয়ন বোর্ড, এটা দেখাশোনা করে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দটা কোথায় যাচ্ছে সেই হিসাব নিকাশ তো আমরা রাখি না। কোটি কোটি টাকার বরাদ্দ সেখানে যাচ্ছে, স্লুইস গেট হচ্ছে আর বেড়িবাঁধ হচ্ছে, কিন্তু প্রতি বছরই বন্যা হচ্ছে, পানি ঢুকতেছে, নষ্ট হচ্ছে, বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। এবং বেড়িবাঁধটা নির্মাণ করার সময়টা হচ্ছে ঠিক বর্ষার মৌসুমের ঠিক আগে আগে। ওখানে যে কত পার্সেন্ট কাজ হয় সেটা আসলে আমরা জানি না। আমার মনে হয় এটা খোঁজখবর নিয়ে আমাদের দুদক আছে, আমাদের সংশ্লিষ্ট বিভাগ আছে সরকারের, তারা যদি খোঁজখবর নেন তাহলে বুঝতে পারবেন যে সেখানে কি অন্যায়টা হয়েছে, কেন এই কাজটা হচ্ছে। তাদের পিছনে সময় দিলে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হলে, তাহলে এই অন্যায়টা হবে না, এই দুর্ভোগটা আমাদেরকে পোহাতে হবে না। এটা আরো হবে অনেক জায়গায়। আসলে এগুলো সবগুলো মিলে প্রশাসনের যে কোনো একটা কেন্দ্রে, যেমন যেমন এখন জেলা পরিষদ হয়েছে, এই জেলা পরিষদকে কেন্দ্র করে তো এই বিষয়গুলো সমন্বিত রূপ নিয়ে আসতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্টে সমন্বিত রূপ নিয়ে আসতে পারে। আমি আরেকটা কাগজ রিপোর্ট দেখলাম কোথায় যে বালি উত্তোলন কক্সবাজারের 500 স্পট থেকে বালি উত্তোলন করা হচ্ছে প্রায়। এই বালি উত্তোলনে বালুর মহাল আইনটা আমরা মানছেন না। কেউ কেউ বেশি প্রভাবশালী হওয়ার কারণে, কেউ প্রভাবশালীর সাথে সম্পর্ক রাখার কারণে আইন শৃঙ্খলা বাহিনীকে সংশ্লিষ্ট বিভাগকে পাত্তা না দিয়ে তারা ওই বালি তুলছে। এখানে ঘটনা ঘটছে দুইটা, কি বালি উত্তোলনের কারণে এখন যে সমস্ত জায়গা থেকে বালি উত্তোলন হচ্ছে বর্ষা মৌসুমে সেখানে ভাঙন হয়, ভাঙনের পরে সেখানে বন্যা হয়, তাহলে আস্তে আস্তে কক্সবাজারের মাটিটা ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে জনপদটা কক্সবাজারের। এই বিষয়গুলো আসলে এই যে যা বলছিলাম, একটা সমন্বিত পরিকল্পনা ভেতর দিয়ে যদি পরিচালনা করা হয় তাহলে এই বিষয়গুলো আরো সুস্পষ্ট বা সুন্দরভাবে পরিকল্পিতভাবে পরিচালিত হবে।
আমি একটা সংবাদের ব্যাপারে একটা জি, জি, চাচ্ছিলাম। আমাদের যেমন মাননীয় আমাদের সংসদ মাননীয় সদস্য। সদরের সংসদ সদস্য জনাব সাইমন সরোয়ার কমল সাহেব যেটা নিয়ে কথা হ্যাঁ করেছিলাম। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে যে দাবিগুলো তুলেছেন ইনি 2-3টা যৌক্তিক দাবি ওখানে তুলে ধরেছেন। এটার জন্য ওনাকে আমরা ধন্যবাদ না দিয়ে পারছি না। যেমন উনি দীর্ঘদিনের একটা দাবি ঈদগাতে একটা আলাদা উপজেলার কথা বলা হয়েছে, উনি সেই দাবিটা তিনি তুলে ধরেছেন, থানা আলাদা থানার কথাটা। এবং উনি তুলে ধরেছেন যে ইয়াবা প্রতিরোধের ব্যাপারে শক্ত অবস্থান নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এই দাবিটা অতীতে কোন সংসদ সদস্য এইভাবে জোরালোভাবে করেন নাই। এবং এরপরে তিনি বেশ কিছু উন্নয়নের কথা বলেছেন, এখানে সদরের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের উন্নয়নের কথা বলেছেন এবং তার সেই দাবির প্রেক্ষিতে একটা আমরা তাৎক্ষণিক ফলাফল আমরা পাইলাম যে গতকালকে রাবার ওখানে ডাকাত পুলিশ বন্দুকযুদ্ধ হয়েছে সরাসরি এবং ডাকাত মারা গেছে। তাহলে এই ব্যাপারে আমরা তাকে সাধুবাদ জানাতে পারি। এবং কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমরা তাকে এই দাবিগুলো এই ধরনের দাবি যেন আরো আসে, কল্যাণমুখী কল্যাণমুখী। শতভাগ যারা জনপ্রতিনিধি এইসব বিষয়গুলো নিয়ে তো তাদেরকে ব্যস্ত থাকতে হবে, বিবেচনায় নিয়ে আসতে হবে, সরকারের কাছে তুলে ধরতে হবে, যথাযথ স্থানে এগুলো আলোচনায় নিয়ে আসতে হবে। মফস্বল এলাকায় প্রত্যন্ত অঞ্চলে কি কি দাবি আছে, কি কি চাহিদা আছে, সেটা তো সরকারের কেন্দ্রবিন্দুতে জানবে না, জনপ্রতিনিধিদের মাধ্যমে এই সেগুলো উপস্থাপিত হতে হবে। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। হ্যাঁ, দুলাভাই ধন্যবাদ এবং ভয়েস মেরিনার দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।